নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমাদের উপস্থাপনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা। আজ আমার বয়স ২৭ মাত্র। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের ওপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সে ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করে না, তাহারা ইহার রস বুঝিবেন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল বা মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার যেন এমন করিয়াই প্রকাশ পায়। আমার পিতা এতকাল গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। ভোগ করিবার সময় নিমেষ মাত্রও পায় নাই। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প। মার হাতেই আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ। বোধ করি সেই জন্যই শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট্ট ভাইটি। আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বড়জোর বছর ৬ বড়, কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খড়িয়া এখানকার এক গণ্ডুষও রস পাইবার জো নেই। এ কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাটও নাই, তাই আমি নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে। বস্তুত না, মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়া আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন, তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না, যাহাকে শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ের পরিবর্তে বাঁধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিত। সে বলিল, ওহে মেয়ে যদি বলো, একটা খাসা মেয়ে আছে, কিছুদিন পূর্বেই MA পাস করিয়াছে। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয়ে দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভেতরে আছে মা এবং বাহিরে আছেন মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরূপী মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরুমর্মের তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো, তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বনফুলের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া ধ্বনিতে লাগিল।
হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। আমি হরিশকে বললাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনটি। এককাল ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশ মর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া তিনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতো থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর কেউ নেই। সুতরাং তাহার পশ্চাতে লক্ষ্মীর ঘরটিও একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তা শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই। না, দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ, তারপর ধনুক ভাঙা পণ। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে, সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়াছিলেন। মামা যদি মনু হইতেন, তবে তিনি হাবড়ার পুল বার হাওয়াটাকেই তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিতে আসিব। সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল, সে আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই। তাহার মত, রুচি এবং দক্ষতার উপর আমি 16 আনা নির্ভর করতে পারি। বিনুদা ফিরে আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনুদার ভাষাটা অত্যন্ত আট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন, তা প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপার বা ওপার। চুল কাটা, গোপে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে 2-একটি কথা বলেন, যেন তাহাতে পুরো জোর দিয়া বলেন। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারোর চেয়ে কম নয়, সেইটেকেই মামা নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথ বাবু এই কথায় একেবারেই যোগ দিলেন না। কোনো ফাঁকে একটি হা বা হু কিছুই শোনা গেল না। আমি হলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই হোক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন, তখন মামা সংক্ষেপের ওপর হইতেই তাহাকে বিদায় করিলেন। গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। পণ সম্বন্ধে 2 পক্ষ পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিনয় করিয়া থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে, সেও একেবারে বাঁধাবাঁধি হইয়া গিয়েছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না।
জানিতামই না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটি প্রধান অংশ, এবং এই অংশের ভার যার ওপরে তিনি এক কড়াও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আসে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ের জিতবেন, এ একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষে অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যেই বাঁচুক আর যেই মরুক। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতির যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মতো হস্তির দ্বারা সঙ্গীত সরস্বতীর পদবর্ণ দলিত বিদলিত করিয়া আমি তাহার বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে হীরের জরি জহরাতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়া বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য যে কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করতে চলিয়াছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে বরযাত্রীর জায়গা সংকুলন হওয়া শক্ত, তারপরে সমস্ত আয়োজন নিতান্তই মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যাপারটা অনিহাত ঠান্ডা। তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নাই। কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পড়া, মিশকালো একটি বিপুল শরীর। তার এক উকিল বন্ধু যদি নিয়ত হাত জোড় করিয়া মাথা হেলাইয়া নম্র স্মিত হস্তে এবং গদগদ বচনে কনসার্ট পার্টিদের করতাল বাজিয়ে বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিশপ্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই একটা এসপার ওসপার হইত। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না। কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে যে। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তার ভয়, তার বেহায় তাকে গয়নায় ফাঁকি দিতে পারেন। বিবাহকার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর কোনো প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওয়াদ, লোকবিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়ার থেওয়ার সম্বন্ধে এই লোকটি শুধু মুখের কথার উপর ভর করিয়া চলিবে না। সেই জন্য বাড়ির সাঁকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্ত বসে এবং সাঁকরা তার দাড়িপাল্লা কোষ্টি পাথর লইয়া মেজেতে বসিয়া আছে। শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হওয়ার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন। ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিলেন, ও আবার কি বলবে? আমি যা বলবো তাই হইবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে। এই সম্বন্ধে তোমার কিছু বলিবার নাই। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানালাম, এই সব কথাই আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিল, অনুপম এখানে কি করিবে? ও সবাই গিয়া বসুক। শম্ভুনাথ বলিলেন, না, সভায় নয়, এখানেই বসিতে হইবে। কিছুক্ষণ পরে তিনি এক গামছা বাঁধা গহনা আনিয়া তক্তপোষের ওপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গয়না। হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। শ্যাকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিলেন, এ আর কি দেখিব, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না।
এই বলিয়া সে মকর মুখা মোটা একটা বালায় একটু চাপ দিয়া দেখিলেন, তা বাকিয়া গেল। মামা তক্ষণই তার নোট বইয়ে গয়নাগুলির ফর্দ টুকিয়া লইলেন। পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। হিসাব করিয়া দেখিলেন গয়না যে পরিমাণ দিবার কথা হয়েছিল এগুলির সংখ্যা দরে এবং তার ভারে অনেক বেশি। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়াররিং ছিল। শম্ভুনাথ সেইটে শ্যাকরার হাতে দিয়ে বললেন, এইটে একবার পরখ করে দেখো তো। শ্যাকরা কহিল, ইহা বিলিতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুনাথ ইয়াররিং মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়াররিং দিয়াই কন্যাকে তারা আশীর্বাদ করিয়াছিলেন। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে, কিন্তু তিনি ঠকিবেন না। এই আনন্দ সম্বোধ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার ওপরেই কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সভায় গিয়া বসোগে। শম্ভুনাথ বলিলেন, না, এখন সভায় বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। মামা বললেন, সে কি কথা, লগ্ন? শম্ভুনাথ বলিলেন, সেই জন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ কিছু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রীদেরও আহার হইয়া গেল। আয়োজনের আড়ম্বর নাই, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলের তৃপ্তি হইল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এ সম্বন্ধ মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারিলাম না। তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করে না। এখন তবে মামা বললেন, তা চলুন, সভায় চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করছেন নাকি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামার দু চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করব? এ কথা যারা মনে করে তাদের হাতে আমি আমার কন্যা দিতে পারি না। আমাকে একটা কথাও বলা তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেউ নহে। তারপর যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রীর দল দক্ষযজ্ঞ পালা সারিয়া বাহির হইয়া গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন, চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না, এবং অভ্রের ঝাড়গুলো আকাশে তারার ওপর আপনাদের কর্তব্য বরাত দিয়া কোথায় যে মান নির্বাহ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। বাড়ির সকলে তো রাগিয়া আগুন। কন্যার পিতা এত গুমর, কলিজে চার পোয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দান কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না, এই ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজেই ফিরাইয়া দিয়াছে। এত বড় সৎপাত্রীর কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্টগ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল? বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অনশুদ্ধ করিয়া সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারলে তবে আফসোস মিটিত।
বিবাহের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। ইতৌশিরা বুঝিয়া দিল, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। বলা বাহুল্য, আমিও খুব রাগিয়াছিলাম। কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন। গোফের রেখায় তা দিতে দিতে যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের মাঝখানে আর একটি স্রোত বইতেছিল, যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যেন সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়েছিল। এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। দেওয়ালটুকুর আড়ালে রইয়া গেল গো। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা। হৃদয়ের ভেতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পলতাটিতে বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময়ে সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনোদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিতুম, বিনোদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তাহার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি। সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেই দিনকার সেই বিবাহ সভার দেওয়ালটার বাইরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল। পছন্দ করিয়াছে বইকি, না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো এক বাক্সে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলিয়া দেখে না? যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে, তখন ছবিটির ওপরে কি তার মুখের দুই ধার দিয়া এলোচুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে কালো পায়ের শব্দ পাইয়া সে কি তাড়াতাড়ি তার সুগন্ধের আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না? দিন যায়, একটা বৎসর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারিলেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন। এদিকে আমি শুনিলাম সেই মেয়ে নাকি ভালো পাত্র জুটাইয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে, বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। তার বাপ তার মুখের পানে চায় আর ভাবেন আমার মেয়ে দিন দিন এমন হইয়া যাইতাছে কেন। হঠাৎ কোনো একদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষে জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলেন, কই কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে। যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়ির মতো মেয়ে একেবারে বিবর্ণ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। তারপরে মনের মধ্যে যে কালো রঙের ধারাটা বহিতেছিল সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের আমন্ত্রণ হোক, তারপর তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম তেমন করিয়া আমাকে আবার উড়িয়া যাইতে দাও। আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়া আসি গে।
তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। এবারে সেই দেওয়ালের বাইরে রইল সমস্ত পৃথিবী আর সবাই, আর ভেতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাটি ফুরল, কিন্তু কথা এমন করে ফুরাইল না। যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে, সেইখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দিই। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। আমার উপর ভার ছিল, কারণ মামা একেবারেই হাবড়ার পুল পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম। ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নে ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোনো স্টেশনে জাগিয়া উঠিলাম। আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, আর সবাই অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে, তাহাই দেখাইয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন। আলোর নিচে সবুজ পর্দা টানা। তোরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তটাই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রইয়াছে। তাহারা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব। সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে এক রকম হইয়া পড়িয়া আছে। এমন সময়ে সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগিরি চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমন করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটিকে একমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করে দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা। শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড়ই সত্য। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তাহারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম। কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মে অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। গাড়ি চলিল। আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে যেন এই তারাময়ী রাতের মতো আবৃত্ত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চির পরিচয়ের আসনটির উপর আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি! চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরের ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই। অপরিমেয় কমলতায় এতটুকু দাগ পড়ে নাই। গাড়ি লোহার মৃদঙ্গের তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহার একটিমাত্র ধোঁয়া। গাড়িতে জায়গা আছে। আছে কি? জায়গা আছে কি? জায়গা যে পাওয়া যায় না। কেউ যে কাউকে চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সেই যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্রই আসিয়াছি। এক নিমেষেও দেরি করি নাই। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না। প্রায় প্রতি স্টেশনেই একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম। ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রেই নামিয়া যায়। পরের দিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট। মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি
প্ল্যাটফর্মে সাহেবদের আর্দালির দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছেন। কোনো এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষয় ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়, দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে চলে আসুন, এখানে জায়গা আছে। আমি তো চমকিয়া উঠিলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ, সেই গানের ধোঁয়া, জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমার একটি ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রইল, গ্রাহ্যই করিলাম না। তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে। তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম। তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তাহার চোখে পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কি 17 হবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনেই কোথাও যেন একটুও ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্ত, নির্মল, সৌন্দর্যের সূচিতা অপূর্ব। ইহার কোনো জায়গায় কিছু জুড়িমা নাই। আমি দেখিতেছি, বিস্তারিত কইয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সকল বৃন্তটির ওপরে দাঁড়াইয়া। যে গাছে ফুটিয়াছে সেই গাছকে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল। তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার আর অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেই দিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। যেটুকু কানে আসিতেছিল তা তো সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। সঙ্গে কতকগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই। তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাকে ধরিয়া পড়ে। এই গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধাকণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। মেয়েটির সমস্ত শরীর মন যেন একেবারে প্রাণে ভরা। তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরাইয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয়, তাহাকেই শোনে। তাহাদের হৃদয়ের ওপরে প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যকিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃত তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে সে ওই তরুণীর অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরে স্টেশনে পৌঁছাইতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানামুট কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়াই কলহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। আমার প্রকৃতিতে জাল দিয়ে বেড়া। আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা এক মুঠা চাইয়া লইতে পারিলাম না? হাত বাড়াইয়া দিয়া কেন আমি লোভ স্বীকার করিলাম না? মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ,
কিন্তু ইহার কিছুমাত্র সংকোচ নাই। বিশেষত এমন লোভীর মতো খাইতেছে, সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না। অথচ ইহাদের বেহায়া বলিতেও তার ভ্রম হয় নাই। তার মনে হইল এই মেয়ের বয়স হইয়াছে, কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারেন না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটিয়া উঠতে পারিতেছিলেন না। এমন সময় গাড়ি একটি বড় স্টেশনে আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছেন। গাড়িতে কোথাও জায়গা নাই, বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা দুখানা টিকিট গাড়ির 2 বেঞ্চের কাছে লটকাইয়া দিয়া আমাকে বলিল, এই গাড়ির এই 2 বেঞ্চ আগে হইতেই 2 সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হইবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইলাম। মেয়েটি হিন্দিতে বলিল, না, আমরা গাড়ি ছাড়ব না। সে লোকটি রোখ করিয়া বলিল, না ছাড়িয়া উপায় নাই। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার তার লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া 2 চোখে অগ্নিবর্ষণ করিয়া বলিল, না, আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। বলিয়া সে দ্বারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যা কথা। বলিয়া নাম লেখা টিকিট খুলিয়া প্ল্যাটফর্মে ছুঁড়িয়া ফেলিয়া দিল। ইতিমধ্যে আর্দালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আর্দালিকে প্রথমে ইশারা করিতেছিল, তারপর মেয়েটির মুখে তাকাইয়া তাহার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সমস্ত অতীত হইলেও আর একটা গাড়ি জুটাইয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দল বল লইয়া আবার এক পত্তন চানামুঠ খাইতে শুরু করিল, আর আমি লজ্জায় জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃত শোভা দেখিতে লাগিলাম। কানপুরে গাড়ি আসিয়া থামিল। মেয়েটির জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্থানি চাকর জুটিয়া আসিয়া ইহাদের নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মা তখন আর থাকিতে পারিল না, জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা ও আমি দুজনেই চমকিয়া উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। তারপরে সবাই নামিয়া গেল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি। শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। আমি জিজ্ঞাসা করিলাম, কেন? সে বলিল, মাতৃ আজ্ঞা। কি সর্বনাশ! এই পক্ষেও মাতুল আছে নাকি? তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। কিন্তু আমি আশা ছাড়তে পারিলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে। সে যেন কোনো ওপরের বাঁশি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারকে বাহিরে ঢাক দিল। আর সেই যে রাত্রের অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রইল। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্তই এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি?
না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যায়, আমি এখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই তার কিছু কাজ করে দিই। আর আমার মন বলে, এই তো জায়গা পাই আছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না। কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাই আছি।